আমরা শুরু করতে চাই ইংল্যান্ড এবং ইন্ডিয়ার সিরিজ নিয়ে, যেটা যদি আমরা বলি যে এটা আসলে নামকরণ হয়েছে টেন্ডুলকার এবং অ্যান্ডারসন সিরিজ নিয়ে। আমরা 5টা টেস্ট দেখেছি। আমি দর্শকদের উদ্দেশ্যে তো জানিয়ে দিতে চাই, এখানে 5টা টেস্ট ছিল যেখানে ইন্ডিয়া 2টা টেস্ট জিতেছে এবং পঞ্চম টেস্ট জিতে ইন্ডিয়া কিন্তু সিরিজটা ড্র করেছে, এবং ইংল্যান্ড আর 2টা ম্যাচ জিতেছে, একটা টেস্ট ড্র ছিল। প্রতীক ভাই, আমরা যদি যারা বোদ্ধা, ক্রিকেট বোদ্ধা যদি বলি, তাদের অনেকের কথা শুনছিলাম যে আধুনিক ক্রিকেটের একটা অনবদ্য নিদর্শন, অনবদ্য একটা স্পোর্টি সিরিজ সবাই কথা বলছেন। আসলে কি এতটা ভালো কোনো সিরিজ আপনার কাছে মনে হয়েছে? নিঃসন্দেহে আমি আগেই বলছিলাম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ ছিল একটা, যেখানে মাইকেল ভন ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ইংল্যান্ড সেই সিরিজটা অনেক বছর পর পুনরুদ্ধার করেন। ওই সিরিজটার যেমন ইন্টেন্সিটি ছিল, অনেক দিন পর, প্রায় 20 বছর পর হবে এরকম আমরা আরেকটা টেস্ট সিরিজ দেখলাম। কারণ সচরাচর কিন্তু আধুনিক ক্রিকেটে আমরা 5 ম্যাচের টেস্ট সিরিজ দেখি না। তো এটা একটা সৌভাগ্যের বিষয়, আমরা যারা ক্রিকেট ভালোবাসি 5 ম্যাচের টেস্ট সিরিজ দেখা। এবং এই ধরনের লম্বা সিরিজগুলোতে কিন্তু ইউজুয়ালি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই জাতীয় টিমগুলো কম্পিট করে থাকে, যাদের বেঞ্চ অনেক স্ট্রং। কারণ এই রকম লম্বা সিরিজ খেলতে গেলে আপনার ফিটনেস ইস্যু থাকবে, আপনার ব্যাকআপ প্লেয়ারদের পুল অনেক স্ট্রং থাকতে হবে। এবং আমরা কিন্তু দেখেছি সিরিজগুলোতে ইনজুরি কনসার্ন এসেছে। ইংল্যান্ডে ক্রিস ওকসের ইনজুরি দেখেছি, ইন্ডিয়াতে জাসপ্রীত বুমরাহর ইনজুরি দেখেছি। সো এই ঘটনাগুলো ঘটে থাকে এবং খুব বড় মাপের টিমগুলো সাধারণত এই 5 ম্যাচের টেস্ট সিরিজগুলো খেলে থাকে। সবসময় আশা থাকে যখনই 5 ম্যাচের টেস্ট সিরিজ হবে, এটা নর্মালি প্রতি বছর আমরা অ্যাশেজটা দেখে থাকি, একটা সিরিজে হয় এরকম, ভেরি ফিউ অ্যান্ড ফার বিটুইন এই ধরনের সিরিজগুলো অ্যারেঞ্জ হয়ে থাকে। তো সেই হিসাবে আগে থেকে আমাদের আশা ছিল এবং এর আসলে কোনো ব্যত্যয় ঘটেনি। সিরিজটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা টেস্ট সিরিজও যদি বলা হয়, কম বলা হবে না। আমি আরেকটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে যে প্রথম টেস্টে ইংল্যান্ড জয়লাভ করে এবং সেখানে আমরা দেখেছি বেন ডাকেটের অনবদ্য একটা ব্যাটিং, এবং দ্বিতীয় টেস্টে আমরা দেখেছি ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, এবং সেখানে শুভমান গিলের যদি বলি যে এটা অমানবিক, অসম্ভব কিছু ইনিংস দেখেছি। দুই ইনিংসে আমরা দেখেছি যে 100, একটাতে ডাবল 100 ইনফ্যাক্ট আছে। এছাড়া থার্ড টেস্টে আমরা ইংল্যান্ড জিতে দেখেছি, যেখানে বেন স্টোকসের অনবদ্য এবং অলরাউন্ড পারফরমেন্স ছিল। এর পরেরটাতে আসলে ড্র হয়েছে, যেখানে আসলে আমরা অনেকেই বলছেন যে ইংল্যান্ড হয়তো বাজ বলের ক্রিকেটটা খেলেনি বলেই হচ্ছে 4th টেস্টটা ড্র হয়েছে। 5th টেস্টে আবার আমরা দেখেছি যে মোহাম্মদ সিরাজময় একটা টেস্ট, এবং যেখানে ভারত জয় এবং সিরিজের ড্রটা হয়েছে। এবং ম্যান অফ দ্য সিরিজ আমরা দেখেছি অনেকদিন পর জয়েন্টলি টেস্টে যে হচ্ছে হ্যারি ব্রুক এবং শুভমান গিলের ম্যান অফ দ্য সিরিজ। ওভারঅল যদি টেস্ট নিয়ে আপনার সঙ্গে কথা বলি, ম্যান অফ দ্য সিরিজ হিসাবে আমি সিরাজকে প্রেফার দেখবো এরকম আশা করছিলাম। মোহাম্মদ সিরাজ এই সিরিজে 1113টা ডেলিভারি সম্পন্ন করেছেন, 127 ওভার বোলিং করেছেন। দ্যাট মিনস আপনার যদি 5 ম্যাচের টেস্ট সিরিজ হয়, অলমোস্ট প্রতিটা টেস্টেই উনি 30 ওভার করেছেন, বোলিং করেছেন। এটা কিন্তু চারটাখানি কথা নয়, 1113 ডেলিভারি। উনি এই সিরিজে উইকেট পেয়েছেন মোট 23টা, এবং উনি যে ক্যারেক্টারটা শো করেছেন, কখনোই গিভ আপ করবে না এরকম একটা অ্যাটিটিউড তার মধ্যে ছিল। 4টা টেস্ট নিয়ে তো আমরা আগে অনেক কথা বলেছি, আমি লাস্ট টেস্টে নিয়ে পার্টিকুলারলি কথা বলতে চাই। এই টেস্ট ম্যাচটা যেরকম ধরনের উইকেটে খেলা হয়েছে, আপনি যদি প্রথম 2 দিনের খেলা দেখেন, উইকেটটা টোটালি গ্রিনিশ উইকেট ছিল। এটা ধরেন অন্যান্য যদি টিম বলি, আমরা কাউকে ছোট করতে চাচ্ছি না, বাট যদি ক্যাপাবিলিটির কথা চিন্তা করি, আমরা বাংলাদেশের কথা যদি বলি, শ্রীলঙ্কার কথা বলি, পাকিস্তানের কথা বলি, হয়তো এই টেস্ট ম্যাচ 2 থেকে আড়াই দিনে শেষ হয়ে যেত, ম্যাক্স 3 দিনে শেষ হয়ে যায়। এবং অ্যাট ওয়ান স্টেজ ইন্ডিয়াকে কিন্তু মনে হচ্ছিল যে তারা ম্যাচে কোনোভাবেই নেই। যখন তারা প্রথম ইনিংসে 200 অড রান অল আউট হয়ে গেল, পরবর্তীতে ইংল্যান্ড যখন তাদের সেকেন্ড ইনিংস স্টার্ট করলো এবং অ্যাট ওয়ান স্টেজ 100 ফর নো লস, সেখান থেকে ইন্ডিয়ান পেসাররা প্রথম কামব্যাকটা করেন 247 অল আউট। এবং ইংল্যান্ড ওখানে মাত্র 24 বা 23 রানের একটা লিড পায়, খুবই সামান্য একটা লিড। ওখান থেকে কিন্তু ইন্ডিয়া একটা মোটিভেশন পায় যে ম্যাচটাতে কামব্যাক করা সম্ভব। এবং এই ধরনের উইকেটগুলোতে যেটা হয়, আপনার সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়। তো যেটা বেটার যে যতক্ষণ আপনি উইকেটে রয়েছেন, মারার বলগুলো মারলে কিছুটা রান সংগ্রহ করা সম্ভব। এবং
জয়সওয়ালের এই টেস্টে সাফল্যের পেছনে কিন্তু একটা মাত্র কারণ আমি বলবো যে উনি একটু মেরে খেলতে অভ্যস্ত। কেএল রাহুল ক্লাসি প্লেয়ার, কিন্তু দেখেন যে উনি কিন্তু শুরুতে একটু ধীরে সুস্থে খেলেন দেখে ওইভাবে ইনিশিয়ালি উনি রানগুলো স্কোর করেন না, কিন্তু এই টেস্টে দুটো ইনিংসেই উনি কিন্তু সংগ্রহটা বড় করতে পারেন, কারণ এই ধরনের উইকেটে বিষয়গুলো কেমন থাকে যে উইকেট আপনাকে অনেকটা সাপোর্ট দিবে। আপনি যদি একটা পারফেক্ট লাইন অ্যান্ড লেন্থে বলটা পিচ করান, একটা দুটা বল খুব আনইভেন অ্যাটিটিউড করবে, সেই ক্ষেত্রে আপনি ডিসমিসাল হবেই, এটা অবধারিত, মানে আপনাকে আউট হতেই হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি মারার বলগুলো মারেন এবং রানটা একটু দ্রুত সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে স্কোরবোর্ডটা বড় করা যায়। রানে কি করে দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখেছি শুভমান গিলও স্ট্রাগল করেছেন, যদিও প্রথম ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে উনি রান আউট হয়েছিলেন। একমাত্র পারফেক্ট ব্যাটার যদি আমি এই টেস্টে বলে থাকি সেটা হচ্ছে জো রুট। উনি কিন্তু আসলে মানে দিন যত যাচ্ছে নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে এবং ব্যাটে রানও বাড়ছে। সো সবকিছু মিলিয়ে যদি বলি, জয়সওয়ালের সেকেন্ড ইনিংসের ব্যাটিং অ্যাপ্রোচটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আর আকাশদ্বীপের যে ইনিংসটা ছিল 66 রানের নাইট ওয়াচম্যান হিসেবে, আপনি দেখেন ইংল্যান্ড এই টেস্টের দুটো ইনিংসেই কিন্তু তাদের টেইল একদমই সাপোর্ট দিতে পারেনি। সেকেন্ড ইনিংসে ওকসের ইনজুরি ছিল, বাট উনি তো ফার্স্ট ইনিংসে ব্যাট করেছেন। সেকেন্ড ইনিংসে মানে সরি ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডের টেইল একদম বড় করতে পারেনি। হ্যাঁ, ওখানে আপনার জেমি ওভারটন ছিলেন, ক্রিস ওকস ছিলেন, গাস অ্যাটকিনসন ছিলেন। গাস অ্যাটকিনসন কিন্তু টেস্ট ম্যাচে সেঞ্চুরিও রয়েছে, সেই অনুপাতে কিন্তু তারা ইনিংসটা বড় করতে পারেনি। তো আমি যদি একবারেই শর্ট টাইমেই আমি যদি একটা কি ডিফারেন্সের জায়গার কথা বলি, আকাশদ্বীপের ইনিংসটা যেটা তার মানে তার সিঙ্গেল স্কোরটা ইংল্যান্ডের টেইল মিলে কিন্তু তার অ্যাগ্রিগেট আনতে পারেনি বা করতে পারেনি, এটা একটা পার্থক্যের জায়গা। এখন চতুর্থ দিনের শেষে যখন ইংল্যান্ডের টার্গেট ছিল 374 রান, তৃতীয় দিন শেষে স্কোর ছিল 50 রান 1 উইকেট। তো ম্যাচ কিন্তু 50-50 ছিল যখন চতুর্থ দিনে খেলা শুরু হবে। তো পরবর্তীতে খেলা শুরু হওয়ার পরে 100 রানে কিন্তু ইংল্যান্ড 3টা উইকেট হারিয়ে বসে। তখন কিন্তু মনে হচ্ছিল যে ইন্ডিয়া ফার্ম ফেভারিটস টু উইন দ্য টেস্ট ম্যাচ। তখনই কিন্তু আসে হ্যারি ব্রুক এবং জো রুটের সেই বিশাল পার্টনারশিপটা, এবং ওই পার্টনারশিপে আসলে কেউ কখনো এক্সপেক্টই করে নাই যে এটা ইন্ডিয়া কোনোভাবে বের করে নিয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা কি যে আধুনিক ক্রিকেটে এই ঘটনাগুলি ঘটে থাকে, যে একটা পার্টনারশিপ যদি আপনার গিভ আপ করা যাবে না, মানে বড় হয় বা দুটো ব্যাটার যদি উইকেটে সেটেল ডাউন করে ফেলেন, সেক্ষেত্রে হয় কি ইংল্যান্ড তো খুব এখন প্রোঅ্যাক্টিভ ব্যাটিং করে থাকেন। প্রতিটা ম্যাচে ব্যাস বলও যদি তারা ইমপ্লিমেন্ট না করেন, তারা যদি নর্মাল ক্রিকেটটাও খেলেন, তাদের রান তোলার হারটা কিন্তু খুব দ্রুত থাকে। যেহেতু আগের 2 দিন একটু বৃষ্টি ছিল, আপনার চতুর্থ দিনের মিড সেশন যেটা ছিল ওটা 2 ঘন্টার পরিবর্তে 2.5 ঘন্টার হয়ে যায়, এবং ইংল্যান্ড মানে ইন্ডিয়ার পেসারে কিন্তু একটু মানে টায়ার্ড হয়ে গিয়েছিলেন। এই যে 2.5 ঘন্টা বাড়তি যে আধা ঘন্টাটা ছিল, আধা ঘন্টা আপনার 7 থেকে 8টা ওভার করা যায়। এই 7 থেকে 8টা ওভারে কিন্তু ইংল্যান্ড খুব ভালোভাবে ক্যাপিটালাইজ করে, এবং তাদের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু বেশ ছোট হয়ে আসে। খেলাটা কিন্তু চেঞ্জ হয় টি এর পরে, যখন পেসাররা একটা ব্রেক পায়, পরবর্তীতে তারা যখন ফিরে আসেন, তখন কিন্তু আসলে ইংল্যান্ডের একটা পর্যায়ে মাত্র 73 রান লাগতো 7 উইকেট হাতে। দ্যাট মিনস অ্যাট ওয়ান স্টেজ দে ওয়ার 300 for 3। সেখান থেকে ইন্ডিয়ান পেসাররা খুব দারুণ একটা কামব্যাক করে। আসলে আমরা দেখেছি যে দিনের খেলাটা কিন্তু আর্লি শেষ করেছিল বৃষ্টির কারণে এবং আলো স্বল্পতার কারণে। প্রতীক ভাই, আপনার কাছে কি মনে হয় ওই দিন যদি এক্সটেন্ডেড আরো 30 মিনিটস খেলাটা হতো, ম্যাচ কি বের হয়ে যেতে পারতো? ম্যাচ তো অবশ্যই ইন্ডিয়া যদি খেলা হতো ছিল, আসলে যদি ওই দিন খেলা হতো ইংল্যান্ডের কোনো চান্সই ছিল না আমার মতে। কিন্তু যখন 5th ডেতে খেলা শুরু হলো, এটা আপনি দেখে থাকবেন যে প্রতিটা দিনের খেলার শুরুতে উইকেটে একটা হেভি রোলিং হয়। তো উইকেট যদি হেভি রোলিং হয়, সেক্ষেত্রে কিন্তু রান স্কোর করা কিছুটা ডিফিকাল্ট, মানে ইজিয়ার হয়ে যায়, বোলারদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় সিনারিওটা। সেই ক্ষেত্রে আমার একটা আশঙ্কা ছিল যে ইন্ডিয়া কামব্যাকটা করতে পারবে কিনা 5ম দিনের শুরুতে, কিন্তু আপনি দেখবেন ওয়েদারটা ওভারকাস্ট ছিল এবং সেটা কিন্তু ইন্ডিয়ান পেসাররা খুব ভালোভাবে ক্যাপিটালাইজ করতে পেরেছেন। আমি চতুর্থ দিনে একটু প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজের স্পেলটার কথা বলি। হ্যারি ব্রুককে আকাশদীপ সিং ফেরান, এবং এই সিরিজে হ্যারি ব্রুককে কিন্তু আকাশদীপ 4 বার আউট করেছে। সো একটা ম্যাচ আপের ইস্যু কিন্তু ছিল, কিন্তু আমি আর্শদীপ সিংকে কেন এই টেস্ট ম্যাচে ইনক্লুড করানো হলো না, এটা নিয়ে একটু আমি মানে আমার মনে প্রশ্ন রয়েছে। গত বছর ওভালে একটা টেস্ট ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের, এবং সেখানে শ্রীলঙ্কান বামহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো উনি কিন্তু আপনার হ্যারি ব্রুক বলি জো রুট বলি দুজনকেই ডিসমিস করেছিলেন এই ওভালি। সো আমি কিন্তু একটা ভেরিয়েশন চাচ্ছিলাম, বামহাতি পেসারের একটা ইনক্লুশন থাকতো, এবং জো রুট এবং হ্যারি ব্রুকের কিন্তু কিছু সীমাবদ্ধতা আমার চোখে পড়েছিল শ্রীলঙ্কা ইংল্যান্ডের সেই সিরিজে। তো এটা একটা ট্রিক হয়তো ইন্ডিয়া মিস করেছে, কিন্তু যেই কাজটা হয়েছে, আকাশদীপ যখন হ্যারি ব্রুককে ডিসমিস করে ফেলেন,
প্রাসিদ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ খুবই মানে টাইট একটা লাইন এবং লেন্থ মেনটেন করে বোলিং করেছেন। আপনি যদি জো রুটের ডিসমিসালের আগে বিল্ড আপটা দেখেন, জো রুট কিন্তু 3 থেকে 4 বার ইনসুইঙ্গিং ডেলিভারিতে বিট হয়েছে এবং 2 বার আম্পায়ার্স কল ছিল, যেটার জন্য উনি আসলে এলবিডব্লিউ কলও সার্ভাইভ করেন। এবং ওনার ডিসমিসালের ঠিক আগের ওভারে এরকম প্রাসিদ কৃষ্ণার একটা বলে আম্পায়ার নট আউট দেন, পরবর্তীতে দেখা যায় কি যে সেটা উইকেট সামান্য মিস করছিল। একইভাবে ইনসুইঙ্গিং ডেলিভারি উনি ফ্লিক করতে যেয়ে মিস করছিলেন, এই ঘটনা অনেকবার ঘটেছে। পরবর্তীতে একটা আউটসুইঙ্গিং ডেলিভারি করেন প্রাসিদ কৃষ্ণা। এই যে সেট আপটা ছিল, এবং ধ্রুব জুরেলের কিপিং এর কিন্তু আমি খুবই প্রশংসা করব। প্রথম টেস্ট ম্যাচ, নতুন কিপার, এই প্রেসার সিনারিওতে ভালো উনি যে কিপিং করেছেন, অনেকটা মানে ঋষভ পান্ত যে উইকেটের পেছনে নেই এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি। এবং ওনার কিন্তু একটা ব্যাট হাতে কার্যকরী ইনিংস ছিল সেকেন্ড ইনিংসে। সো অল ইন অল বলতে পারি যে ইন্ডিয়ার এই টেস্ট টিমটা কিন্তু একটু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে এই যে একটা ফরেন কন্ডিশনে খেলা, নিজেদের পরিচিত কন্ডিশনের বাইরে খেলা, এই নতুন বাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে নিয়ে খেলা, আপনি সাই সুদর্শনকে প্রথমবার টেস্ট করছেন, ধ্রুব জুরেলকে প্রথমবার টেস্ট করছেন, এবং তারা কিন্তু প্রুভ করেছে। জি, তো এটা থেকে আসলে আমরা বাংলাদেশিরা কিন্তু একটু শিক্ষা নিতে পারি। প্রতীক ভাই, আরেকটা জিনিস আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে যাই, সেটা হচ্ছে যে 7000+ রান এবং 21টা সেঞ্চুরি। মানে আসলে যদি আমরা বলি যে মানে কম্পিটিটিভ একটা সিরিজ, এবং দুটো টপ পারফর্মার দুটো দলের জন্য ওভারঅল সিরিজ নিয়ে, কারণ আমরা লাস্ট কথা বলছিলাম হচ্ছে লাস্ট টেস্ট নিয়ে, ওভারঅল সিরিজ নিয়ে যদি আপনাকে জানতে চাই, ওভারঅল সিরিজে এখানে আরেকটা রেকর্ড হয়েছে। 5 ম্যাচের টেস্ট সিরিজে শুভমান গিল 754 রান করেছেন ইন্ডিভিজুয়ালি, প্রিভিয়াস বেস্ট ছিল গ্রাহাম গুচের 752 রান 5 ম্যাচের টেস্ট সিরিজে। সো এটা একটা রেকর্ড। এখানে যদি আমরা বোলারদের একটু পারফরমেন্সের কথায় আসি, মোহাম্মদ সিরাজ উনি 5 ম্যাচ খেলে 23টা উইকেট নিয়েছেন, জশ টাং উনি 19টা উইকেট নিয়েছেন, বেন স্টোকস 17টা উইকেট নিয়েছেন। আনফরচুনেটলি উনি লাস্ট টেস্ট ম্যাচে খেলতে পারেনি, এবং ইংল্যান্ডের পরাজয়ের পেছনে কিন্তু এই বেন স্টোকসের অনুপস্থিতি একটা বিশাল প্রভাব রেখেছে। জ্যাকব বেথেল খুবই প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু এরকম প্রেসার সিচুয়েশন উনি আসলে নিজেকে মেলে ধরতে পারেননি। মোরওভার উনি একজন লেফট আর্ম অর্থোডক্স বোলার। সো এই টেস্ট ম্যাচে যদি আমরা দেখি, ইংল্যান্ড সবসময় একজন বোলার শর্ট ছিল, এবং তারা 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলেছে, কোনো মানে স্বীকৃতি স্পিনার ছিল না। ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জশ টাং এবং ওভারটন। এবং ওভারটনকে আমার খুব বিলোপার মনে হয়েছে। এবং তার উপর যখন ক্রিস ওকস ইনজুর্ড হলেন, সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড ম্যাচে সবসময় পিছিয়ে ছিলেন। গাস অ্যাটকিনসন এবং জশ টাংকে আসলে বাহবা দিতেই হবে, কারণ তারা দুজন দে বোল্ড দেয়ার হার্ট আউট, এবং ইংল্যান্ডকে কিন্তু তারা সবসময় ম্যাচে রেখেছিল। সো এই জায়গাটাতে ইংল্যান্ড আসলে পিছিয়ে গিয়েছিল। একটা হচ্ছে বেন স্টোকসের অনুপস্থিতি, এবং পরবর্তীতে ম্যাচ চলাকালীন ক্রিস ওকসের ইনজুরি। আমরা যদি ওভারঅল সিরিজে টপ পারফর্মারদের নিয়ে কথা বলতে চাই, ব্যাটসম্যানে আপনি টপ বেস্ট পারফরম্যান্স 5 জনের কথা যদি বলেন, শুভমান গিলকে তো অবশ্যই আপনার এগিয়ে রাখতে হবে, এবং উনি কিন্তু প্রথমবার নাম্বার 4-এ ব্যাটিং করেছেন নিজের দেশের বাইরে, এবং ক্যাপ্টেন হিসেবে উনি খেলেছেন। বেশ ম্যাচিউর লেগেছে আমার। হ্যাঁ, এবং 5 ম্যাচে উনি 754 রান সংগ্রহ করেছেন। এরপরে কথা বলতে হবে জো রুটের, উনি 537 রান সংগ্রহ করেছেন। কে এল রাহুল ছিলেন, উনি 532 রান সংগ্রহ করেছেন। এবং রবীন্দ্র জাদেজা ব্যাটসম্যান হিসেবে কিন্তু ওনাকে আমরা নতুন ভাবে আবির্ভূত হতে দেখছি। উনি 516 রান সংগ্রহ করেছেন 5টা টেস্ট ম্যাচ খেলে। 5 ম্যাচের টেস্ট সিরিজে আপনি যদি 500-এর উপর রান করেন, তার মানে আপনার 5 ম্যাচে ইনিংস থাকে 10টা, 500-এর উপর রান করা মানে আপনার অ্যাভারেজ 50-এর উপরে থাকছে। সো রবীন্দ্র জাদেজা মানে অ্যাজ এন অলরাউন্ডার, ওনার ব্যাটিং যেই পারদর্শিতা আমরা দেখতে পেরেছি, এটা আসলে ইন্ডিয়াকে উনি শুধু ব্যাটার হিসেবে হয়তো আরো বেশ কিছুদিন সার্ভ করতে পারবেন, এবং ওনার ক্যারিয়ারটাকে হয়তো আরো উনি লম্বা করতে পারবেন। আমি এইখানে একটু প্রতীক ভাইকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমরা যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কিংবা পুরো 11 দেখি, রিসেন্ট টাইমে যে 11 নিয়ে বারবার এই 5টা টেস্ট খেলেছে ইংল্যান্ড, তো আপনি একটা জিনিস খেয়াল করেন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আপনি এছাড়া ওদের অ্যাটলিস্ট 4 জন অলরাউন্ডার পুরো 11-এ আছে, এবং এটা কিন্তু আসলে অলওয়েজ একটা ভালো সাপোর্ট দিয়ে গেছে, যেটা কিন্তু আপনি বলছিলেন যে ইংল্যান্ডের ক্ষেত্রে ওই জায়গাটায় একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। সো আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বোলিং এর ক্ষেত্রে অলরেডি সিরাজকে আমরা নিয়ে কথা বলছি, এছাড়া যদি বাকি পারফর্মারদের নিয়ে কথা বলেন ওভারঅল সিরিজে, জশ টাং এর কথা বলতেই হবে। উনি অনেক স্পিডে বল করেছেন, এবং ওনার একটা বিষয়টা কি ছিল যে লাইন এবং লেন্থের ওনার কন্ট্রোলটা খুব কম, কিন্তু কিছু কিছু ডেলিভারিতে খুব ভিশিয়াস মুভমেন্ট আমরা জশ টাং এর ডেলিভারিতে দেখতে পেরেছি। বিশেষ করে 5th টেস্টের ফার্স্ট ইনিংসে সাই সুদর্শনের ডিসমিসালটা যদি আপনি দেখে থাকেন, হি ওয়াজ এরাটিক বিফোর দ্যাট ডিসমিসাল। উনি ওয়াইড করছিলেন, ক্রিজের বাইরে পর্যন্ত বল পিচ হয়েছিল একবার, এবং এই মানে সবুজ উইকেটে কিন্তু বলটা উনি কন্ট্রোল করতে খুব
মানে তার বেগ পেতে হচ্ছিল, কিন্তু পুরোটা সিরিজ জুড়ে আমরা দেখতে পারবো যে কিছু কিছু ডেলিভারি একদম আনপ্লেয়েবল করেছেন উনি, এবং এই এক্স ফ্যাক্টরটাই কিন্তু ওনাকে উইকেট সংগ্রাহকের তালিকায় সেকেন্ড পজিশনে রেখেছে। আমরা যদি গাস আটকিনসনের কথা বলতে পারি, উনি খুব ভালো বোলিং করেছেন। বেন স্টোকস 17 উইকেট নিয়েছেন 4 ম্যাচ খেলে, খুবই ভালো বোলিং করেছেন। প্রাসিদ কৃষ্ণার কথা আমরা খুব একটা বলছি না, কিন্তু জো রুটের ডিসমিসালটা কিন্তু 5th টেস্টে উনি করেছেন, এবং মানে সত্যি কথা বলতে গেলে তারপরে কিন্তু ইন্ডিয়ান টিম বিলিভ করা শুরু করে যে ম্যাচটাতে কামব্যাক করা সম্ভব। উনি 3 ম্যাচ খেলে 14টি উইকেট নিয়েছেন। সো মানে পেসারদের আসলে জয় জয়কার ছিল এই সিরিজে। স্পিনারদেরকে আমরা বেশ স্ট্রাগল করতে দেখেছি, কজ এখানে আপনি 4th ডে বলেন 5th ডে বলেন, কিছু কিছু টেস্ট ম্যাচে বা কিছু কিছু ভেন্যুতে আমরা দেখেছি উইকেট আরো ইজ আউট হয়েছে ব্যাট করার জন্য। সো এখানে স্পিনারদের পারচেস তেমন ছিল না, এবং তারা খুব একটা বেশি সফলতারও দেখা পাননি। এই সিরিজ দিয়ে লাস্টে একটা করছেন, সেটা হচ্ছে যে আমরা তামিম ইকবালের ইনজুর্ড অবস্থায় ব্যাটিং করতে দেখেছি। এটা আসলে সবার কাছে একটা আইকনিক ব্যাপার ছিল যে কতটা ডেডিকেটেড হওয়া যায়। আমরা এই টেস্টে আমরা ক্রিস ওককে দেখেছি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে, যে শোল্ডার ইনজুরির পরে উনি কিন্তু ব্যাট করতে নেমেছেন। তো দুর্ভাগ্যজনক আসলে ওই দিন হয়তো বাংলাদেশের পারফরমেন্সের রেজাল্টটা ভালো পেয়েছে, এদিন ওকসের আসলে ওইভাবে সে ভালো রেজাল্ট করে যেতে পারে। এই জিনিসগুলো আসলে ক্রিকেটে আমরা এখন কিন্তু সচরাচর দেখি না, এগুলো কিন্তু অনবদ্য একটা জিনিস। হ্যাঁ, এবং এরকম ঘটনা আমরা বেশ কিছু আগেও দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় অনিল কুম্বলে ব্রোকেন জ নিয়ে বল করেছিলেন, হ্যাঁ, এবং উনি কিন্তু উইকেটও পেয়েছিলেন বেশ কয়েকটা সেই ম্যাচে। আমরা গ্র্যাম স্মিথের কথা বলতে পারি, সিডনি টেস্টে 5th ডেতে যখন সাউথ আফ্রিকার অ্যারাউন্ড 6 থেকে 7 ওভার ব্যাটিং করতে হতো অ্যালং উইথ মাকা অ্যান্টনি, উনি কিন্তু ব্যাট করতে নেমেছিলেন। এবং আমার কাছে এই সব কয়টা পারফরমেন্সের মধ্যে গ্র্যাম স্মিথের আর অনিল কুম্বলে এই দুজনের পারফরমেন্সটাকে আমি সবসময় আগিয়ে রাখবো, কারণ আপনি তামিম ইকবালের ক্ষেত্রে দেখেন উনি ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমেছিলেন, ওনাকে কিন্তু শুধুমাত্র একটা বল ফেস করতে হয়েছিল। এরপরে কিন্তু ওই যে ব্যথার যে কষ্টটা, আপনি যখন ভাঙা হাত বা ব্রোকেন শোল্ডার বা ডিসলোকেটেড শোল্ডার নিয়ে ব্যাট করতে নামবেন, সেই ক্ষেত্রে আপনার সমস্যার জায়গা যেটা হয় যে যখন বলটা আপনার ব্যাটে হিট করবে আপনার মানে পেইনটা খুব বেশি ফিল হয়। তো আপনি গ্র্যাম স্মিথের যদি ওই ইনিংসটা দেখেন অস্ট্রেলিয়ার এগেইনস্টে, ওখানে কিন্তু মিচেল জনসন প্রতিটা বল স্ট্যাম্প টার্গেট করে বোলিং করছিলেন, এবং গ্র্যাম স্মিথকে কিন্তু ডিফেন্ড করতে হচ্ছিল। প্রতিটা বল যখন ব্যাটে লাগছিল ওনার পেইনটা কিন্তু আসলে আমাদের দর্শক হিসেবে দেখে খুব কষ্ট হচ্ছিল। আমরা ম্যাক্সওয়েলের কথা হঠাৎ করে মনে পড়লো, তো ক্র্যাম্প ছিল, ক্র্যাম্প আর ফ্র্যাকচারে কিছুটা ডিফারেন্স আছে। ফ্র্যাকচার নিয়ে আসলে ব্যাটিং করাটা আপনি তো কোনো পাওয়ার জেনারেট করতে পারবেন না। ম্যাক্সওয়েলের যে ইনিংসটা আমরা বলতে পারি যে ওনার পায়ে ক্র্যাম্প ছিল, ওনার মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা কিন্তু ওকে ছিল, সেই জন্য কিন্তু উনি বল বাউন্ডারি ছাড়া করতে পারছিলেন। কিন্তু আপনি গ্র্যাম স্মিথের ওনার মানে বুড়ো আঙ্গুলটা ভাঙা ছিল, তো আপনার বুড়ো আঙ্গুল যদি ভাঙা থাকে ব্যাটটা ধরাই কিন্তু কষ্ট। সেখানে মিচেল জনসন বোলিং করছিলেন 145-150 কিলোমিটার পার আওয়ারে, বল একের পর এক বল গ্র্যাম স্মিথ ডিফেন্ড করেছিলেন, এবং উনি কিন্তু ওরকম একটা ডেলিভারিতে শেষে লাইনটা মিস করেছিলেন। সুস্থ অবস্থায় একটা ব্যাটসম্যানের ক্ষেত্রে আসলে নাইটমেয়ার যদি বলি, জনসনের মতো বোলার, সেক্ষেত্রে উনি এই সাহসটা দেখেছিলেন। এবং ইন্ডিয়ান মিডিয়াতে কিন্তু আমরা একটা কথা দেখছিলাম যে তারা বলছিলেন যে উই আর লাকি এনাফ যে আমাদের ক্রিস ওকসকে আউট করে ম্যাচ জিততে হয়নি, গাস আটকিনসনকে আউট করে আসলে ম্যাচটা জেতা হয়েছে। সো আসলে এগুলোই ক্রিকেটের সৌন্দর্য, এবং এরকম ঘটনা হয়তো সামনে আমরা দেখতেই থাকবো।